নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে সিকিন্দার আলী শেখের ফুলপরীর হাসি গল্পটি। বিরাটনগরে শুরু হয়েছে প্রচণ্ড খরা। কোথাও এক বিন্দু জলের লেশ নেই। মাঠঘাট সব ফুটিফাটা। পুকুর, খালবিল, জলাশয় সব শুকনো। বিরাটনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া জলকেলি নদীতে এখন শুকনো বালির ঝড়। সেই গরম বালির বৈশাখী ঝড় উড়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সর্বত্রই জল নিয়ে হাহাকার। এমন খরা ২০-৩০ বছরেও কেউ দেখেনি। টানা ৬ মাস এক ফোঁটা বৃষ্টি যেমন নেই, তেমনি সূর্যের আলোতে সারাদিনই যেন আগুন ঝরছে। ফাটা চৌচির মাঠে ঘাসও নেই। গাছগাছালির সবুজ পাতা রোদের তাপে পুড়ে গেছে। শুধু কাঁটা জাতীয় কয়েকটা খেজুর গাছ নির্জীব অবস্থায় মাথা তুলে বেঁচে আছে। বিরাটনগরীর মাঠে ঘাটে ঘাস নেই বলেই গৃহস্থরা বিরাট রাজার এলাকা ছেড়ে গবাদি পশু নিয়ে বাঁচার তাগিদে পালিয়ে গেছে পাশের রাজত্বে। আগুন ঝরা মাঠে পড়ে থাকা মানে তো না খেতে পেয়ে রোদের তাপে পুড়ে মরা। ছড়ানো ছিটানো ২-১০খানা গ্রামে কোথাও কেউ নেই। নেই পাখির ডাক, পশুর হাঁক, নেই কোনো কীট পতঙ্গ। সব মিলিয়ে চারিদিকে শ্মশানের নীরবতা। দেখতে দেখতে একটা রাজত্ব যেন প্রচণ্ড খরায় মরুভূমি হতে বসেছে। প্রচণ্ড সেই খরা দেখে বিরাট রাজা প্রচণ্ড সমস্যায় পড়লেন। রাজত্বে প্রজা না থাকলে রাজার তো কোনো গুরুত্ব থাকে না। রাজা বুঝিয়ে বলেও কোনো প্রজাকে আটকে রাখতে পারলেন না। সূর্যাস্তের পর আকাশে যখন থালার মতো চাঁদ ওঠে, তখনই প্রজারা নিজেদের ভিটেমাটি ছেড়ে পাড়ি দেয় দূর দূরান্তে। দেখতে দেখতে রাজপ্রাসাদও শূন্য হবার জো। লোক লস্কর জলের অভাবে কেউই থাকতে চায় না। যে ভিস্তিওয়ালা জল এনে দিত দূর পাহাড়ের ঝর্ণা থেকে, সেও পালিয়েছে গত রাত্রে। রাজার পাইক এলাকা ঘুরে এসে জানিয়েছে পাহাড়ের সমস্ত ঝর্ণাও শুকনো। শুকনো বিরাট রাজার নীল সায়র। তবে জলকেলি নদীর উত্তরে নাকি সামান্য জল পাওয়া যেতে পারে, তাও নাকি পায়ে হেঁটে ৩ ঘন্টার পথ। পায়ে হেঁটে যাওয়া মানে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটা। সারা মাঠের মাটি পুড়ে খাক, কোথাও কোনো সবুজ নেই। বিরাটনগর যেন প্রেতপুরী হয়ে উঠেছে। ভীষণ খরার কবলে পড়ে বিরাট রাজার তো মাথা খারাপ হবার উপক্রম। ঘোড়াশালে ঘোড়াদের শ্বাস নেই। হামামের কুয়োতে জল নেই। মেন গেটের সামনের ছোট্ট বাগিচাটার ফুল গাছগুলো সবুজ পাতা খসিয়ে ফসিল হয়েই যেন দাঁড়িয়ে আছে। এরকমই প্রাণহীন পরিবেশে বড় গম্বুজের তলায় বসে বিরাট রাজার ছোট্ট মেয়ে অলিভিয়া ডুকরে ডুকরে কাঁদতে থাকে। সেই কান্নায় চোখের জল বুক ভাসিয়ে দেয়। অলিভিয়া কাঁদতে থাকে তার শখের গোলাপ গাছের জন্য। গোলাপ গাছটা মিশরের বাদশাহ সাহিল মুজাহিদ উপহার দিয়েছিলেন বিরাট রাজাকে। সেই থেকেই গাছটা দেখাশোনা করে আসছে অলিভিয়া। গোলাপ গাছে যখন অজস্র ফুল ফোটে, তখন অলিভিয়া সেই সব ফুল বুকে জড়িয়ে পরম আদরে এক বুক সুখের নিঃশ্বাস টেনে নেয়। আজ সকাল থেকেই অলিভিয়ার মন খারাপ। মিশরের বাদশাহের দেওয়া সেই প্রিয় গোলাপ গাছটা জলের অভাবে শুকিয়ে যেতে দেখে তার মনে শান্তি নেই। কোথাও এক ফোঁটা জল নেই যে গোলাপ গাছের গোড়ায় দেবে। কচি মেয়ে অলিভিয়া ছোট্ট বালতিটা নিয়ে বেরিয়ে পড়েছিল জলের সন্ধানে। রোদে মুখ হাত পুড়িয়ে ঘন্টা ৩ পরে ফিরে এসেও এক ফোঁটা জলের সন্ধান সে করতে পারেনি। এমনকি পিপাসার জলের জন্য তারও বুক ফাটার উপক্রম। বিরাট রাজা সকাল থেকেই মেয়ে অলিভিয়ার জন্য চিন্তায় পড়ল। চারিদিক খুঁজেও তার সন্ধান পেলেন না। শেষে রাজপ্রাসাদে পড়ে থাকা ৪ জন বৃদ্ধ পেয়াদার ২জনকে পাঠিয়ে দিলেন এদিক ওদিক। পেয়াদারা খোঁজ শুরু করে দিল চারিদিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। কোথাও খুঁজে পাওয়া গেল না অলিভিয়াকে। ছোট্ট মেয়েটি তৃষ্ণায় কাতর হয়ে গোলাপ গাছের জন্য চিন্তা করতে করতে এক সময়ে উঁচু গম্বুজের ছোট্ট এক কুঠুরিতে ঘুমিয়ে পড়ে। সেই ঘুম ভাঙতেই চায় না। দেখতে দেখতে রাত বাড়তে থাকে।
বিরাট রাজাও মেয়েটির সন্ধানে বেরিয়ে পড়েন। রাজামশাই ভাবেন অলিভিয়া নিশ্চয়ই জলের সন্ধানে অন্যান্য প্রজাদের মতো প্রতিবেশী কোনো দেশে চলে গিয়েছে। রাত 12টার সময় গম্বুজের মিনারে এসে বসে এক লাল পরী। পরীটা অন্যান্য দিনের মতো ঝুপ করে নেমে আসে সেই মিশরীয় গোলাপ গাছের নিকট। গোলাপ গাছে একটাও গোলাপ ফুল ফুটে নেই দেখে পরীটার ভীষণ মন খারাপ হয়ে যায়। প্রতিদিন যে গোলাপ গাছে নিত্য নতুন গোলাপ ফুল দেখতে পায়, সেই গাছে কোনো গোলাপ ফুটে থাকা দূরের কথা, গাছটা শুকিয়ে গেছে দেখে লালপরীও কেঁদে ওঠে। লালপরীর কান্নায় অলিভিয়ার ঘুম ভেঙে যায়। সে উঁচু গম্বুজ থেকে পায়ে পায়ে নিচে নেমে এসে বলে, তুমি কে? তুমি অমন করে কাঁদছো কেন? আমি লালপরী, আমি কাঁদছি গোলাপ ফুলের জন্য। সেই ইরান থেকে আমি উড়ে আসি প্রতিদিন এই গাছের কাছে। এখান থেকেই গোলাপের গন্ধ নিয়ে আবার উড়ে যাই ইরানে, কিন্তু গাছটা শুকিয়ে যাচ্ছে কেন জানি না। অলিভিয়া বলে, গোলাপ গাছটার জন্য আমারও ভীষণ মন খারাপ লালপরী। এই গাছটা আমারও খুব প্রিয় ছিল। আসলে কি জানো, শুধু এই গোলাপ কেন, জলের অভাবে বিরাটনগর তো শুকিয়ে যাচ্ছে। সত্যি কি এই দেশে জলের অভাব? নিশ্চয়ই। প্রজারা তো জলের সন্ধানে দূর দেশে চলে গেছে। দেখছো না, মাঠে মাঠে একটা ঘাসও নেই। লালপরী তার সুন্দর পাখা নেড়ে বলে, আমি এসব জানবো কি করে? আমি তো দিনের বেলা আসি না, আমি রাত্রে আসি। এসব নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। শুধু আমার মাথা ব্যথা এই গোলাপ গাছের জন্য। আমি তো গোলাপের জন্য আসি। গোলাপ গাছ মারা গেলে তুমি আসবে না তাহলে? ফুল না থাকলে ফুলপুরি হয়ে আসবো কেন? এখানে ফুল না পেলে আবার অন্য কোথাও ফুলের খোঁজ করতে হবে আমাকে। অলিভিয়া চিন্তা করতে করতে বলে, তাহলে উপায়? লালপরী খিলখিল করে হেসে বলে, উপায় একটা আছে, উপায় একটা আছে। তুমি যদি গোলাপ গাছের গোড়ায় জল দিতে পারো তাহলে গাছ বাঁচবে, আর গাছ বাঁচলেই ফুল ফুটবে। কোথায় জল পাবো? আশেপাশে তো কোথাও এক ফোঁটা জল নেই। জল নেই জল নেই করে ভাবার কি আছে? আমি তো অনেকদিনই জল খাইনি। অলিভিয়া অবাক হয়ে জানতে চায়, জল না খেলে মানুষ বাঁচে না, তোমরা কিভাবে বাঁচো? আমরা জলের বদলে নিশিরাতের শিশির পান করি, আকাশের গা চেটে চেটে শিশির জোগাড় করে আনি। তেমনি তুমিও প্রতি রাতে আমার পিঠে চড়ে আকাশের বুক থেকে শিশির এনে গোলাপ গাছকে বাঁচাবে। অলিভিয়া চুপ করে থাকে, কোনো কথা বলে না। শুধু গোলাপের জন্য নয়, তার মন উদাসীন হয়ে পড়ে বিরাটনগরের হাজার হাজার প্রজার জন্য, নগর অধিপতি বাবার জন্য, আর প্রাসাদের বিভিন্ন কর্মচারীর জন্য। লালপরী জানতে চায়, তুমি যাবে তো আমার সঙ্গে? তোমাকে নিয়ে যাব ওই দূর আকাশে, তুমি যাবে তো? অলিভিয়া হঠাৎ লালপরীর উপর রেগে বলে, না না না, আমি যাব না। গোলাপ গাছ মরে যায় যাক, তোমার মতো স্বার্থপর পরীর সঙ্গে ওই আকাশের দেশে যাব না। আমাকে স্বার্থপর বলছো কেন? অলিভিয়া স্পষ্ট ভাষায় বলে, তুমি স্বার্থপর। হ্যাঁ হ্যাঁ, তুমি স্বার্থপর। তুমি ফুল পাবার জন্য শুধু গোলাপ গাছ নিয়ে চিন্তা করছো, আমার জন্য চিন্তা করছো না। বলতে বলতে ছোট্ট মেয়েটি ডুকরে কেঁদে ওঠে। অলিভিয়ার কান্না দেখে লালপরী জানতে চায়, তুমি কাঁদছো কেন? তোমার মনে এখন কি ব্যথা? কাঁদবই তো, আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা তো বিরাটনগরে রাজত্ব ছেড়ে হাজার হাজার প্রজাদের মতো খরায় ধুঁকতে ধুঁকতে চলে গেছেন ওই দূর দেশে জলের সন্ধানে। লালপরী বলে, সত্যি তোমার কেউ নেই? থাকবে কি করে? জল না থাকলে খাবে কি প্রজারা? যেখানে একটা রাজত্ব খরার কবলে শ্মশান হয়ে যাচ্ছে, সেখানে গোলাপ গাছের কি দরকার আছে? কি বলছো অলিভিয়া, কি বলছো তুমি? আমি বলছি কি, একটা শ্মশানের বুকে গোলাপ গাছ বাঁচতে পারে না। জনহীন এই রাজত্বে গোলাপ ফুল ফুটে থাকলে দেখবে কে? তাই আমি শুধু গোলাপ নয়, আমি চাই ফিরে আসুক সেই সবুজ, মরা গাছের ডালে গজিয়ে উঠুক সবুজ পাতা, ডালে ডালে গন্ধ ছড়াক নতুন মুকুল, ভ্রমর আসুক গুনগুনিয়ে, মাঠে মাঠে মাথা তুলুক সবুজ ঘাস, ধান ক্ষেত, গম ক্ষেত, সবজি বাগান। পায়ে পায়ে ফিরে আসুক দেশান্তরী মানুষ, পুকুর খালে উপচে পড়ুক জলের অমৃত ধারা, ফুটি ফাটা মাঠ হয়ে উঠুক সিক্ত,
গড়ে উঠুক সোনার বিরাটনগর। ঠিক বলেছ অলিভিয়া, ঠিক বলেছ। তখন শুধু একটা গোলাপ নয়, সিক্ত মাটির বুক ভেদ করে গজিয়ে উঠবে নাম না জানা কত মিষ্টি ফুল। ফুলে ফুলে ভরে যাবে পৃথিবী, গুনগুনিয়ে আসবে অলিকুল। শুধু ফুল আর ফুল, অনেক ফুল, অনেক ফুল। শুধু ফুলের হাসি, ফুলের হিন্দোল, ফুলের শোভা, ফুলের সুবাস, ফুলের ঘ্রাণ। কিন্তু কিভাবে হবে লালপরি? মিছিমিছি এত স্বপ্ন, এত আবেগ, এত কল্পনার কি দাম আছে? পারবে, পারবে কি বিরাটনগরের জলের ধারা এনে দিতে? লালপরি বলে, পারবো, পারবো, শুধু তোমার জন্য পারবো। তোমার মতো কচি মেয়ের আবদার উড়িয়ে দিই কি করে বলো? তাহলে কবে পাবো আমরা জলের ধারা? তুমি তো জানো, আমি ছাড়া এই বিরাটনগরের প্রাসাদে কেউ নেই। দেরি করলে জলের তেষ্টায় আমাকেও যে মরতে হবে। না না, তোমাকে মরতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি মেঘের দেশে। মেঘরানীকে ডেকে এনে তোমাদের এই বিরাটনগরে বৃষ্টি ঝরাতে বলবো। এই কথা বলেই ডানা ঝাপটে উড়ে গেল দূর দিগন্তের মেঘের দেশে। একটু পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। চাতক পাখি ডেকে উঠল মনের আনন্দে, ব্যাং ডেকে উঠল শুকনো খালবিলে, ডেকে উঠল ডাহুক ডাহুকি। অলিভিয়া মনের আনন্দে ভিজতে লাগলো। রিমঝিম সেই বৃষ্টির ধারা কপাল গড়িয়ে নেমে এলো মুখে ঠোঁটে। অলিভিয়া ছুটতে লাগলো সিক্ত মাটির মেঠো পথে। ফিরে এলেন বিরাটনগরের রাজা। প্রজাদের কোলাহলে জমে গেল হাট ঘাট মাঠ। লালপরীর স্মরণে শুরু হলো বিরাটনগরের মাঠে বিশাল মেলা। মেয়েরা বাজিয়ে দিল শাঁখ, পুরুষেরা বাজিয়ে দিল মাদল। পাখির শিশে ছড়িয়ে পড়ল সুরের তান। শুরু হলো থামসা মাদল। চারদিক থেকে প্রতিধ্বনিত হতে লাগলো হাসি। সেই হাসির মাঝে অলিভিয়া শুনতে পেল গোলাপ ফুলের ডালে বসে ফুলপরি যেন হাসছে, শুধু হাসছে। তখনই অলিভিয়ার ঘুম ভেঙে যায়, তাকিয়ে থাকে দূর দিগন্তে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।